নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এখন বর্তমানে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এই যে আবহাওয়ার ওঠানামা, এটার জন্য একটা অস্বস্তি হচ্ছে। স্বভাবতই শিশুদের বিশেষত এই সময় জ্বর, সর্দি, কাশি এগুলো প্রায়ই দেখা যাচ্ছে। কিন্তু আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে শিশুদের জ্বর, সর্দি, কাশি এটা তো প্রায় হতে পারে, কিন্তু সেটা কতক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে শিশুদের চিকিৎসা করব এবং কখন সেটা গুরুতর হয়ে যেতে পারে তার জন্য আমরা চিকিৎসকের পরামর্শ নেব। কারণ আমরা এরকমও অনেক সময় দেখে থাকি যে আমরা যেটাকে সাধারণ জ্বর, সর্দি, কাশি বলে মনে করে থাকি, সেটা পরবর্তীকালে মারাত্মক শ্বাসকষ্টর আকার নিয়ে শিশুদের নিউমোনিয়া পর্যন্ত হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি স্বনামধন্য চিকিৎসক, প্রিন্সিপাল অফ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, ডক্টর জয়দীপ রয়কে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। শিশুদের এই মুহূর্তে বা এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে আমি আপনার চেম্বারের বাইরেও দেখছিলাম যে প্রচুর বাচ্চা বাচ্চা ছোট ছোট শিশু, তাদের ভিড়, এবং তাদের বেশিরভাগই মনে হচ্ছিল, যেটা কথাবার্তা শুনে, বুকে সর্দি বসে গেছে, এই সমস্যাটা হচ্ছে। তারা এই সমস্যা নিয়ে আপনার কাছে এসছে, এটা বুঝতে পারছি। কিন্তু স্যার প্রশ্ন হচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন এটা তো হচ্ছেই, এই পরিস্থিতিতে এই যে শিশুদের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বা সর্দি কাশি হচ্ছে, এটার মূল কারণটা কি এবং এটা আমরা কিভাবে কতটা পর্যন্ত বাড়িতে রেখে চিকিৎসা করতে পারি? প্রথম হচ্ছে, যখনই ঋতু পরিবর্তন হয়, অর্থাৎ যেটা আপনি বললেন, এই টেম্পারেচারে যখন ওঠানামা করতে থাকে, তখন কিন্তু ভাইরাসদের এই পরিবেশটাতে বেঁচে থাকার একটা অনুকূল পরিবেশ তৈরি হয়। এই সময় ভাইরাসগুলো অনেক নিচের লেয়ারে চলে আসে, যেটা আমাদের নাক মুখের কাছাকাছি চলে এলো। তাহলে ওই ভাইরাসগুলো বাচ্চারা আমরা ইনহেল করি। তবে দেখবেন এটা বাচ্চা এবং বুড়োদের মধ্যে এই সর্দি, কাশি, জ্বরটার প্রবণতা অনেকটা বেশি, কারণ এদের বডি ইমিউনিটিটা খুব কমে যায়। ছোট বাচ্চাদের বডি ইমিউনিটি তৈরি হয়নি, আর বুড়োদের বডি ইমিউনিটি কমে গেছে, সেই জন্যে তারা একটু সিভিয়ার ফর্মে আক্রান্ত হয়। দ্বিতীয় হচ্ছে যে এই ভাইরাস শুধু নয়, ডাস্ট পার্টিকেল প্রচণ্ড পরিমাণে এয়ারে ঘোরাফেরা করছে। সুতরাং বায়ু দূষণ আর একটা কারণ, যেই কারণে সব বাচ্চারা এবং বড়রা কাশছে। সুতরাং বায়ু পিউরিফিকেশনটা যদি না হয়, আমরা যদি একটু কসাস না হয়, যে যখন তখন আমরা একটা গাছের পাতা পুড়িয়ে ফেলছি রাস্তার মধ্যে, টায়ার নিয়ে পুড়িয়ে সে ধোঁয়াটা ছেড়ে দিচ্ছি, এইগুলোও কিন্তু করা উচিত নয়, তাতে আমাদের বায়ু দূষণটা বাড়িয়ে দিচ্ছে। সুতরাং দুটো প্রধান কারণ আমি বললাম, একটা হচ্ছে ভাইরাস, আর একটা হচ্ছে বায়ু দূষণ। এবারে এই যে ভাইরাস এবং বায়ু দূষণ, এরা দুজনে মিলে কিন্তু আরেকটা জিনিস করে, এরা একটা অ্যালার্জিকে ট্রিগার করে। যে অ্যালার্জিটা ট্রিগার হলো, তখন কিন্তু বাচ্চাদের শুধু যে ভাইরাসের জন্য হয় তা নয়, এই ট্রিগার হয়েছে এটা বঙ্কোস্প্যাজম হয়ে তার থেকে শ্বাসকষ্ট শুরু হতে পারে নয়, আমি তো এখন দেখছি প্রচুর বাচ্চা এই শ্বাসকষ্টে ভুগছে। তাহলে এটা থেকে আমি বলবো প্রিকশন কি নেবেন। প্রথম প্রিকশন হলো যে এই অ্যালার্জেনটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যায় কিনা, যেটা বিশেষ করে এই যে ডাস্ট পার্টিকেলগুলো, এই যে ভাইরাসগুলো খুব আর্লি মর্নিং বা ইভিনিং যখন শুরু হয়, সেই সময় আরও বেশি নিচের স্তরের দিকে আছে। সুতরাং বাচ্চাকে নিয়ে পারতপক্ষে ওই সময়টা না বেরোনো উচিত। খুব প্রয়োজন না পড়লে ওই সময় বেরোবেন না। তাতে আমি কিন্তু এই অ্যালার্জিক ট্রিগারটাকে অ্যাভয়েড করতে পারবো। অ্যালার্জিক ট্রিগার যে শুধু ভাইরাস হয় বা শুধু যে বায়ু দূষণ, এগুলো নয়, আমাদের এনভায়রনমেন্টে অনেক ধরনের আরও অ্যালার্জিক ট্রিগার আছে। যেমন পরাগরেণু একটা অ্যালার্জিক ট্রিগার, বাড়িতে যদি ককরোচ যেগুলো থাকে সেগুলো থেকে অ্যালার্জিক ট্রিগার, এটা সারা বছরের ব্যাপার। অ্যালার্জেন যেগুলো আছে বা ট্রিগার্সটাকে যদি কোনো ক্রমে অ্যাভয়েড করতে পারেন। দ্বিতীয় হলো বঙ্কোস্প্যাজম যদি হয়, তাহলে সেখানে বঙ্কোডায়ালেটার ইউজ করা উচিত। এবারে বঙ্কোডায়ালেটার কি ফর্মে নেবেন, কাপ সিরাপ ফর্মে নেবেন না ইনহেলার ফর্মে নেবেন? আমি অলওয়েজ বলি ইনহেলার ফর্মে নিন। ইনহেলার ফর্মে নিলে কি হবে, এটা ডাইরেক্ট আপনার বঙ্কাসের মধ্যে যে অ্যাকশন করবে। যদি কোনো কাপ সিরাপ ফর্মে নিই, সেটা অ্যাবজর্ব হবে শরীরের বিভিন্ন জায়গায় ছড়াবে, তার সঙ্গেও আমার ওই বঙ্কাসে যাবে। অন্যান্য জায়গায় তো আমার দরকার নেই, আমার বঙ্কাসের দরকার। সুতরাং যেখানে দরকার নেই সেখানে ওষুধটা যাওয়ার জরুরি নয়। সুতরাং সেখানে আমার
ইনহেলারটা নিলে বেটার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইনহেলারের যে ড্রাগ ডোজটা ইউজ হয় সেটা অনেক কোয়ান্টিটিটা অনেক কম, আর আমি যখন সিরাপ বা ট্যাবলেট খাই তখন কিন্তু কোয়ান্টিটিটা অনেক বেশি দিতে হয়। তার ফলে কি পার্শ্ব প্রতিক্রিয়াটা বেশি হয়। লোকে ভাবে যে ইনহেলারের বোধহয় পার্শ্ব প্রতিক্রিয়াটা বেশি, কিন্তু এটা একদম ভ্রান্ত ধারণা। আর একটা যে ব্যাপার হলো, অনেকে ভাবে ইনহেলার নিলে বোধহয় এটা ছাড়া যাবে না, অ্যাডিকশন তৈরি হবে, এটাও কিন্তু ভ্রান্ত ধারণা। ইনহেলার কিন্তু পরবর্তীকালে বড় হওয়ার সময় অনেক বাচ্চাকে আমরা রিমুভ করতে পারি। সুতরাং এটাতে অ্যাডিকশন, তো যেটা অ্যাডিকটিভ ড্রাগ সেটা প্রথমে যে ডোজে কাজ করে পরে পরে অনেক ডোজ আরও বাড়াতে হয়। ইনহেলারের কিন্তু কিন্তু এই ব্যাপারটা নেই। সুতরাং চয়েস হচ্ছে ব্রঙ্কোস্পাজম হলে এটা ইনহেলার। এবারে হচ্ছে ইনহেলার, কি ইনহেলার ইউজ করব। সেখানে দুটো ধরনের মেন ইনহেলার থাকে, একটি হলো প্রিভেন্টার আর একটি হলো রিলিভার। রিলিভার মানে যে ওই শ্বাসের কষ্টটাকে রিলিফ দেবে, আর প্রিভেন্টার হচ্ছে যাতে শ্বাসকষ্টটা না আসে সেটাকে প্রিভেন্ট করবে। এই রিলিভারটা হচ্ছে যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন কিন্তু ইউজ করতে আমরা বলি, আর প্রিভেন্টারটা হলো শ্বাসকষ্ট না হলেও কাশি না হলেও আগে থেকে ইউজ করা উচিত, লং টার্ম ইউজ করা উচিত। সাধারণত পেশেন্টরা করেন কি, যখন কাশি হতে শুরু করে তখনই দুটো ইনহেলারই ইউজ করতে শুরু করে, কিন্তু কাশি না হলেও শ্বাসকষ্ট না হলেও এই প্রিভেন্টারটা এই সময়টা চালিয়ে যাওয়া উচিত। অনেক দিন ধরে লং টার্ম 1 মাস 1.5 মাস প্রিভেন্টারটা চালালে তখন কাশিটা অত বেশি হয় না, ব্রঙ্কোস্পাজমটা অত বেশি হয় না। এবারে হলো সবসময় কি ব্রঙ্কোস্পাজম হচ্ছে তা নয়, অন্যান্য কারণেও কাশি হতে পারে। এই কিছুদিন আগে কাফ সিরাপ নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেখানে আমরা বলেছি যে বিলো 2 ইয়ার্স যেগুলো হয় সেগুলো ব্রঙ্কিওলাইটিস এবং ভাইরাস কারণে হয়, সেগুলোর ক্ষেত্রে কাফ সিরাপের কোনো দরকার নেই। যেগুলো ব্রঙ্কোস্পাজম হয় সেখানে ব্রঙ্কো ডায়ালেটার ইউজ করা যেতে পারে, সেখানে আমি ইনহেলারের কথাটাই বেশি জোর দিলাম। আর যে কারণে কাশি হচ্ছে, আমি যেটা বললাম ভাইরাস দিয়ে হয়, অনেক সময় কিন্তু ভাইরাসটার ফলে বডি ইমিউনি করে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। তবে মোস্ট অফ দ্য কেসে এখন যে কাশিগুলো হচ্ছে এগুলো ভাইরাল, সেজন্য অ্যান্টিবায়োটিকের খুব একটা প্রয়োজন পড়ে না। সুতরাং অ্যান্টিবায়োটিক দিতে গেলে ডাক্তারের বাবুর পরামর্শ নিয়ে তবেই দেওয়া উচিত বলে আমার মনে হয়, নাহলে আননেসেসারি বাচ্চাটা অ্যান্টিবায়োটিক খাবে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শুরু হবে, অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সিমটোম্যাটিক করা। সিমটোম্যাটিক মানে কি, জ্বরের জন্য আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, এই যে অ্যালার্জিকের জন্য সেখানে অ্যান্টিহিস্টামিনিক খেতে পারেন, নাকটা বন্ধ হচ্ছে বলে সেখানে নর্মাল স্লাইপ ড্রপ দিতে পারেন, আর একটা ফ্লুইড বেশি পরিমাণে খেতে বলবো। ফ্লুইড বেশি কারণে এই সময় খেতে বলছি, তাতে দেখবেন আপনার কাপটা শুকাবে না। জল খাওয়াটা খুব জরুরি। আপনি ঘামটা পেতে ঘাড়ের দিকে বেশি পরিমাণে হয়, আপনি হাত দিয়ে যদি দেখেন যে ঘাড় এসব জায়গায় বেশ ভিজে ভিজে আসছে, তার মানে আপনি যে ড্রেসটা দিয়েছেন সেই ড্রেসটা কিন্তু ওয়েদার অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, সেখানে কিন্তু সে বেশি গরম অনুভব করছে, সেখানেও কিন্তু আবার ডিহাইড্রেশনের চান্সটা বেড়ে যাচ্ছে। কানে হাত দিয়ে দেখলেন খুব ঠান্ডা লাগছে ছোট বাচ্চা, তাহলে বুঝতে হবে ড্রেসটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেখানে কিন্তু ড্রেসটা বাড়াতে হবে। হাইজিন, হাইজিনটা খুব জরুরি। এই যে আমরা বরাবর বলে থাকি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, ক্রাউড প্লেসে না যাওয়া, হ্যান্ড ওয়াশিং করা, সর্দি কাশি হাঁচি হলো মুখে হাত দিয়ে দিলাম তারপরে সেই হাতটা আমি ধুলাম না, এটা কিন্তু রোগটাকে ছড়াবে। এই জন্য যে হাইজিনটা মেনটেন করা দরকার, খাবার আগে বা আপনি টয়লেট থেকে ঘুরে এলেন তারপরে হাতটা কিন্তু বাচ্চাদের পরিষ্কার করতে হবে, তখন বাচ্চারা নিজেরা অনেক সময় করতে পারে না। এইটা যদি না করেন তাহলে ওখান থেকেও বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার চান্স আছে। হাইজিনটাকে মেনটেন করা কিন্তু খুব জরুরি। এবং ধরুন আপনার বাচ্চার জ্বর হয়েছে, আপনি বাচ্চাকে জোর করে পরীক্ষা আছে বলে স্কুলে পাঠাবেন না, তাতে দুদিক থেকে ক্ষতি। প্রথম কথা হচ্ছে বাচ্চার ওই সময় ইমিউনিটিটা কমে যায়, তার রিকভারি হতে দেরি হবে, আর বাইরে গিয়ে যদি আর একটা ইনফেকশন অ্যাকোয়ার করে তাহলে ডবল ইনফেকশন হয়ে যাবে, আর ও যে অন্য বাচ্চাদের ছড়াবে, তাহলে দুদিক থেকেই ক্ষতি হচ্ছে, নিজেরও ক্ষতি হচ্ছে, সে অন্যকেও ক্ষতি করছে। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো জ্বর হলে বাচ্চাকে রেস্ট দিন, প্লেন্টি অফ ফ্লুইড দিন, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ান। এই রেস্টটা কিন্তু বাচ্চাকে রিকভারি করতে অনেকখানি হেল্প করবে। এবারে হচ্ছে যেটা আমি বলবো যে এই সময় নিউট্রিশাস ফুড খাওয়ানো উচিত। বাচ্চা খেতে চাচ্ছে না, জোর করে খাওয়াবেন না, বারে বারে অল্প অল্প করে যদি খাবার দেন তাহলে কিন্তু নিউট্রিশাস ফুডটা সে পেয়ে যাবে। এবং নিউট্রিশাস ফুড মানে আমি যেগুলো বরাবর বলে থাকি যে প্রসেস ফুড খাওয়াবেন না,
আর যেগুলো রয়েছে, ময়দা খাওয়াবেন না, চিনি বেশি পরিমাণে খাওয়াবেন না, নিউট্রিটিভ স্বাদ মিশালি খাবার খাওয়াবেন, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট। আমি অলওয়েজ মরসুমি ফুড ওই সিজনের জন্য সেটা সুইটেবল হয় সেগুলো আমি খাওয়াতে বলি। তাজা খাবার সেগুলো হয়, যদি মরসুমি জিনিস হয় সেগুলো তাজা হবে। এই ফ্রুটস যদি ঠিকমতো করে খাওয়ান তাহলে সে কিন্তু আরো ভালো থাকবে, তার কারণ তার বডির ইমিউনিটি খাবারের সাথে অনেকটা নির্ভর করে, সুতরাং ব্যালেন্স খাবারটা সেখানে পায়। এরপরে যেটা আসছে আমি বলবো যে বিভিন্ন ধরনের প্রিকশনের জন্য আমি ভ্যাকসিনগুলো ঠিকমতো করে নিয়েছেন কিনা দেখবেন। বিশেষ করে শীতের মরশুমে যেহেতু ফ্লু বেশি বাড়ে, ফ্লু ভ্যাকসিনটা আমি নিয়ে নিতে বলে থাকি। ফ্লু ভ্যাকসিনটা 6 মাসের ঊর্ধ্বের বাচ্চাদের নেওয়া যায়। প্রথমবার যখন নেওয়া হয় সেটা 1 মাস অন্তর 2বার নেওয়া হয়, তারপরে বছরে বছরে নেওয়া যেতে পারে। এরপরে যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে ডাক্তারবাবুর কাছে কখন যাবে, এটাই আপনি প্রথম শুরু করেছিলেন। ডাক্তারবাবুর কাছে যাবে বলতে আপনি প্রথমেই বললাম যে রেস্ট নেওয়া, নিউট্রিটিভ খাবার দেয়া, হাইজিন মেনটেন করা, ফ্লুইড বেশি পরিমাণে খাওয়া, প্যারাসিটামল জাতীয় অ্যাপ্রোপ্রিয়েট ডোজে দেয়া, অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস পরা। এগুলো ছাড়াও যদি আপনি দেখেন আপনার বাচ্চা খুব নেতিয়ে পড়ছে, আপনি জল খাওয়াতে বললাম কিন্তু আপনি খাওয়াতে পাচ্ছেন না, বাচ্চা যদি নিচিয়ে পড়ছে, তাহলে সেটা কিন্তু আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। তাকে হয়তো ফ্লুইড থেরাপি করতে হতে পারে। বাচ্চার যদি শ্বাসের কষ্টটা বেশি হচ্ছে, আপনার রেসপিরেটরি রেটটা এত বেশি করেছে বা পাঁচড়াগুলো খুব ঢুকে যাচ্ছে, তাহলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। ইউরিন যদি কমে যায়, শুধু নেতিয়ে পড়া না, ডিহাইড্রেশনের আরেকটা সাইন হচ্ছে ইউরিন কমে যায়। ইউরিন যদি কমে যায়, বাচ্চা যেরকম খেত তার খাওয়াটা কমে গেছে, সে ঠিকমতো করে খেতে পাচ্ছে না যদি দেখা যায়। যদি ফিভারটা প্রথমের দিকে হাই হলো, ফিভারটা অনেকদিন ধরে পারসিস্ট করছে অথচ জ্বরটা কমছে না, আপনি দেখলেন 6 দিন 7 দিন হয়ে গেছে অথচ জ্বরটা কমছে না, তাহলে কেন জ্বরটা হচ্ছে? ভাইরাল না, সাথে সাথে ব্যাকটেরিয়া ইনফেকশন আছে, বা যেটা আপনি প্রথমেই বললেন যে অন্য কোনো কারণে জ্বর হচ্ছে কিনা। আপনি বিশুদ্ধ জল না খেয়ে এমন জল খেয়েছেন টাইফয়েড হয়ে গেছে আপনার বাচ্চা, বা এই সময় অনেক সময় ক্ষেত্রে কিছু কিছু বাচ্চা ডেঙ্গুতে ভুগছে। সুতরাং সেখানে পারসিস্টেন্ট যদি জ্বর হতে থাকে তাহলে সেখানেও আমি বলবো ডাক্তারবাবুর কাছে যান। কারণ হচ্ছে ডাক্তারবাবুর কাছে যে আপনি যদি ওটা ঠিকমতো করে মনিটর করান তাহলে কিন্তু দ্রুত রিকভারি হবে। কিন্তু যদি মনিটরিং ঠিকমতো করে না করান তাহলে কিন্তু আরো খারাপ অবস্থায় যদি নিয়ে যান তাহলে তখন হয়তো ইন্টেনসিভ কেয়ারের দরকার পড়ে যেতে পারে। সুতরাং এই সব জিনিসগুলো যদি আপনি মাথায় খেয়াল রাখেন তাহলে শীতে কিন্তু আপনার বাচ্চাকে আপনি অনেকটা সুস্থ রাখতে পারবেন। একেবারে অনেক ধন্যবাদ স্যার। আমরা অত্যন্ত সুন্দরভাবে স্যারের কাছে একটা ব্যাখ্যা পেলাম কেন বারে জ্বর সর্দি কাশি, সেটা যেমন স্যার একদিক দিয়ে বোঝালেন, কখন আমরা কোন ধরনের মেডিসিন ব্যবহার করব সেটাও স্যার খুব সুন্দর করে বোঝালেন, এবং তার পাশাপাশি কি করতে হবে কি করতে হবে না, কখন চিকিৎসকের কাছে যেতে হবে, এই সব কিছু কিন্তু স্যার আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো আশা করি মা বাবারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, চিন্তা করছেন তাদের শিশুকে কিভাবে ভালো রাখবেন, তারা একটা সঠিক ধারণা পেয়ে গেছেন। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলে নিজেদের শিশুকে ভালো রাখুন, সুস্থ রাখুন। নমস্কার।